আমরা একেবারে ফার্স্টে আসি। ফার্স্টে এটার নাম কি ছিল? মেনু বার। তারপর এটা কি ছিল? অপশন বার। এই বারটার নাম কি? উইন্ডো বার। এখানে যদি আমি নতুন একটা উইন্ডো নেই, তো এখানে কাজ করা যাবে। এখন আসি আমরা টুলসে। এখন টুলসে সবাই অ্যাডভান্সটা দিয়ে রাখবেন, এখানে কেটে দেবেন। এটা কেটে দেওয়ার পরে উইন্ডো থেকে টুলস বারে যাবেন, গিয়ে এখানে অ্যাডভান্সটা দিয়ে রাখবেন। অ্যাডভান্সটা দেওয়া থাকলে কি হয়, মানে সবগুলো টুলস এর ভেতরে থাকে, কিন্তু আপনার বেসিকটা দিলে অনেক টুলস মিসিং থাকবে। উইন্ডোজের ভিতরে টুলস বার পাচ্ছি না। উইন্ডোজের ভেতরে টুলস বার পাচ্ছেন না? একেবারে ফার্স্টে কন্ট্রোল টুলস বার, যদি না হয় যে উপরে উঠবেন একটু, এখানে যেরকম উপরে নিচে যাওয়া যায় না, দেখেন আমি নিচে যাচ্ছি কিভাবে, উপরে যাচ্ছি কিভাবে। এই যে কোনো একটা পয়েন্ট মতো আছে দেখেন, এটা দিয়ে এভাবে উপরে যাইতে হয়, উপরে একেবারে উপরে টুলস বার। অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্সটা দিয়ে রাখবেন, অ্যাডভান্সটা দিলে প্রত্যেকের টুলস গুলো ঠিকঠাক থাকবে। এটাতে নাই। নাই? টুলস বার পাননি এখনো? নাই তো। আচ্ছা, তাহলে আমরা টুলসে যাই। তো ফার্স্টেরটা আমাদের হলো সিলেকশন টুল। যে কোনো অবজেক্টকে, এখন এখানে একটা আমি অবজেক্ট এখানে আঁকালাম, আঁকানোর পরে আমি কিন্তু এই এই টুল দিয়ে কিন্তু এটারে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে পারবো না। এর জন্য আমার অবশ্যই সিলেকশন টুল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে হবে, এটা বলেছি আমি। এরপর আছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো পাথ এবং অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে, এটাও বলেছি। অ্যাঙ্করটারে ধরে অ্যাঙ্করটার উপরে আপনি যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এটারে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যাইতে পারবেন। এটা নিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন, যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। এরপরে আছে হলো আমাদের গ্রুপ সিলেকশন। আজকে নতুন একটা কাজ দেখাবো। এই যে আমার এখানে অনেকগুলো শেপ আছে, এই শেপগুলোরে আমি চাচ্ছি যে গ্রুপ করে দিতে। মানে এখন যেরকম দেখেন একটা ধরলে কি একটাই ধরতেছে না, কিন্তু আমি চাচ্ছি যে এই একটা ধরলে সবগুলো ধরে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করবো, এই সবগুলোরে ধরবো, ধরার পরে মাউসের রাইট বাটন, এখানে গ্রুপ। গ্রুপে যখন আমি ক্লিক করব, তখন এটা দেখেন একটাই ধরতেছি কিন্তু সবগুলো ধরে নিচ্ছে, এটারে গ্রুপ বলে। আর আমাদের নেক্সট যে টুলটা সেটা হলো গ্রুপ সিলেকশন টুল। এখন গ্রুপ সিলেকশন টুলের কাজ কি? এখানে যে আমার গ্রুপ অবস্থায় আছে না, গ্রুপ অবস্থায় যদি আমাদের কাজ করতে চাই কোনো একটা শেপ নিয়ে, তাহলে সেক্ষেত্রে আমার গ্রুপ সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে। সাপোজ এটা ডিসিলেক্ট আছে, গ্রুপ সিলেকশনটা নিলাম, নিয়ে একটা যখন ক্লিক করব, তখন দেখেন এটারে আমি আবার নাড়াতে পারতেছি, দেখেছেন? কিংবা এটারে আমি কালার চেঞ্জ করতে পারতেছি। কিন্তু যদি আমি একটা সিলেকশন টুল দিয়ে নেই, তাহলে কিন্তু সব এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। তো গ্রুপ সিলেকশন আমাদের লাগে না, যেগুলো লাগে আমাদের সেগুলো নিয়েই কাজ করবো। এরপরে আছে ম্যাজিক ওয়ান টুল, যেটা বলছিলাম। স্যার গ্রুপ সিলেকশন এটা আমরা কাট করতে হবে। হ্যাঁ, আমি গ্রুপটা মার্ক করেছি। হুম। এবারে গ্রুপটা কাট করতে হবে। গ্রুপটারে আনগ্রুপ করবেন কিভাবে? এটারে আপনার এই যে গ্রুপ আছে, এখন আনগ্রুপ করবেন কিভাবে? মাউসের রাইট বাটন, এখানে আনগ্রুপের অপশন আছে, কন্ট্রোল অল্টার জি, আর কন্ট্রোল জিতে গ্রুপ। এরপরে আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ বলছি আমি, যে এখানে আপনার অবজেক্টের ভিতরে কালার আছে অনেকগুলা, জাস্ট একটা ক্লিক করে আপনি সেই কালারগুলোরে ধরে এখান থেকে কালারগুলো, সেই কালারগুলো চেঞ্জ করে সেই কালারগুলোর জায়গায় অন্য কালার বসাতে পারবেন। এরপরে আছে আপনার ল্যাসো টুল। তো ল্যাসো টুল দেখানোর আগে আমি এখানে স্টার নেই, একটা স্টার নিয়ে এখন আমি বলেছি যে কর্নার পুরো বাড়াবেন কিভাবে। আপনি জাস্ট অ্যারো চিহ্ন, যে আপনার আপ অ্যারো চিহ্নটা আছে, আপ অ্যারো চিহ্নটারে বাড়াতে থাকবেন। এই যে এখানে আপনার অনেকগুলা ইয়ে হয়ে যাবে,
অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। এখন ল্যাসো টুলের কাজ হলো মুক্তভাবে সিলেকশন করা। জাস্ট আমি এটার উপর দিয়ে গেলাম, এটার উপর দিয়ে গেলাম, এটার উপর দিয়ে গেলাম, এখন তিনটা সিলেকশন হবে এরকম। আরেকটা কাজ হলো এর যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, যে এরিয়ার ভেতর দিয়ে আমি যাব সেই এরিয়ার ভিতরে যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলো একসাথে ধরবে। ধরার পর এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমি জাস্ট এটারে ধরে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। আমরা পেন টুলটা আপাতত অফ রাখবো। পেন টুলটা আমাদের স্পেশাল ক্লাস আছে। পেন টুল আর আপনার কার্ভেচার টুল যেটা আছে এই দুটো আমরা আপাতত এখন বাদ রাখবো। এখন পেন টুলের পরে কি আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন এখানে আমি একটা শেপ নিলাম রেক্টেঙ্গেল। এখন এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা দেখেন তো, একটা দুইটা চারটা অ্যাঙ্কর পয়েন্ট না। এখন যদি এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানে অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল একটা ক্লিক দেবেন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আপনি এই ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটা কাস্টমাইজ করতে পারবেন। যেরকম এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে আমি জাস্ট এরকম উপরে তুলে দিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে আমি এরকম করে দিলাম, এটা ধরে আমি এরকম করে দিলাম, এটা ধরে এরকম করে দিলাম। মূলত এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ডিজাইন। এটা আমরা যখন লোগো করব তখন আর একটু ভালোভাবে জানবো। এরপরে আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমি চাচ্ছি যে এখান থেকে ডিলেট করতে, তাহলে এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করলাম, ডিলেট হয়ে গেল, ক্লিক করলাম, ডিলেট হয়ে গেল, এটাও ডিলেট, এটাও ডিলেট। এখন যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ডিলিট করি এটাও ডিলিট হয়ে যাবে। মানে মূলত অ্যাঙ্কর পয়েন্টের উপর ডিলিট করবেন, অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করবেন, ওটা ডিলিট হয়ে যাবে। এরপরে আরেকটা টুল আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটার কাজ হলো আপনার কার্ভ করা যে কোনো কিছু। এখানে একটা শেপ আছে, এই যে। এখন চাচ্ছেন যে এটা কার্ভ করতে, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়ে এটারে চেপে ধরে টান দিবেন, দেখবেন যে কার্ভ হয়ে যাবে। এখানে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, পাত্রে মূলত আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমরা কি করেছি, অ্যাঙ্কর পয়েন্টে কাস্টমাইজ করেছি না ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আর এটা দিয়ে আপনি পাত্রে কাস্টমাইজ করতে পারবেন। এটা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন পাথগুলোকে। এই যে এটা, এগুলো আমরা ডিজাইন করতে করতে আরো ভালোভাবে শিখবো। তো আমরা আপাতত কাজগুলো দেখাই দিই, টুলসের কাজগুলো। তো আমরা এটা কার্ভেচার টুলটা আমরা বাদ রাখবো। এরপর আছে টেক্সট টুল বা টাইপ টুল। এখন টাইপ টুলটা আপনি ইউজ করবেন কিভাবে, টাইপ টুলের উপরে একটা ক্লিক দেবেন, দেওয়ার পরে সিম্পলি এখানে একটা ক্লিক করবেন, করার পরে এখানে টাইপের অপশন আসবে। অপশন আসলে এখানে আপনার ওপরে দেখবেন যে টাইপের অনেকগুলো অপশন আসবে। এখানে ফ্রন্টের স্টাইল আসবে, এখানে আপনার ফ্রন্টের যে ইয়ে আসবে, বোল্ড, ইটালিক, এগুলো আছে। এরপরে আছে আপনার ফ্রন্টের সাইজ, এখান থেকে ফ্রন্টের সাইজটা আপনি বাড়াতে পারবেন। এরপরে আপনি এখানে টাইপ করতে পারবেন। টাইপ করার পরে এখানে সাপোজ এটারে ধরবেন, টাইপ টুল দিয়ে ধরবেন, ধরার পরে এখানে টাইপটারে চেঞ্জ করতে পারবেন, যে কোনো টাইপ দিতে পারবেন। চলে যাবে, চলে যাবেন আপনি কাজ মিটে আসেন, তার ভিতরে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ফ্রন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। আর এখানে ফ্রন্টের সাইজ, আর এখানে ফ্রন্টের কালার। এই যে ফিল কালারটা আমাদের মূলত ফ্রন্টের কালার, এটা আমি লাল দিলে লাল হবে। আপনারা দেখেন তো পারেন কিনা, ফ্রন্টারে দেখেন তো একটু হয় কিনা, প্র্যাকটিস করেন। ফ্রন্টার স্টাইলটা চেঞ্জ করতে পারছেন কিনা, ফ্রন্টের সাইজটা দিতে পারছেন কিনা একটু দেখে নেবেন।
তো এটা আমাদের হয়ে গেল। এরপরে আছে এরিয়া টাইপ টুল। এখন এরিয়া টাইপ টুলটা আমাদের কি কাজে লাগে একটু দেখবো। এখানে আমি একটা শেপ নিলাম, পলিগন। পলিগনটা নেওয়ার পরে এখানে আমি যখন এই টেক্সট থেকে এরিয়া টাইপ টুলটা যখন সিলেক্ট করব, করে যখন আমার এই যে পাথে ক্লিক করব, তখন এই লেখাগুলো, এটা লেখাগুলো আমি একটু ফন্টটা আর একটু ছোট করি, নাহলে বোঝা যাচ্ছে না। টাইপ টুলে গিয়ে এটা একটু ছোট করে নিই। হ্যাঁ, এই যে আমি একটা শেপ নিলাম এখন, এখানে আমি ফন্টের সাইজটাকে ঠিক করে নিলাম। নেওয়ার পরে এখানে একটা আমি ইয়ে নিলাম, পলিগন নিলাম। নেওয়ার পরে এই যে টাইপ থেকে এরিয়া টাইপটা নিব, নেওয়ার পরে যখন আমি এর পাথে ক্লিক করব, তখন দেখেন লেখাগুলো কি একটা শেপের ভেতরে হচ্ছে না। দেখেন এই লেখাগুলো কি হয়েছে, এটা পলিগনের ভেতরে হয়েছে, এর বাইরে কিন্তু যায় নাই। তাহলে এরকম ধরনের লেখাগুলো এরকম ধরনের করার সময় আমরা এই যে এরিয়া টাইপ টুলটা ব্যবহার করব। মানে যখন আমরা একটা শেপের ভেতরে লিখবো, দেখেন লেখাগুলো কি হচ্ছে, একটা পলিগনের স্টাইলে হয়েছে না। বুঝতে পারছেন? তাহলে এরিয়া টাইপ টুলের কাজ মানে একটা এরিয়ার ভেতরে ওই টাইপ গুলো হবে। হ্যাঁ, এটা যখন আপনারা যে ডিজাইন করেন বিভিন্ন লিফলেট, তারপরে ব্রুশিওর, অনেক সময় এই এরকম ধরনের থাকে, কিংবা বেশিরভাগ এই কাজগুলো থাকে হলো ম্যাগাজিনে। ম্যাগাজিনে দেখবেন লেখাগুলো যদি আমি বাইরে লিখে তারপরে ভিতরে সিস্টেম ওই এরিয়া করা যাবে। লেখা বাইরে থেকে কপি করবেন তাই। হ্যাঁ। এই যে আপনি যে এখানে লিখেছেন না, এই যেগুলো লেখা উঠেছে না, এইটারে আপনি আবার এই এই মানে ওই লেখাটারে কপি করবেন ফার্স্টে। কপি করে এসে এখানে কন্ট্রোল ভি দেবেন, পেস্ট। মানে এই লেখাগুলো থেকে ওই লেখাগুলো পেস্ট হয়ে যাবে। এইটা বুঝেননি আমার কথা? এখানে লেখা নাই, সাপোজ আমি এখানে, বাইরে থেকে একটা লেখা কপি করে হ্যাঁ এই দেখেন, এই যে বাইরের থেকে এই লেখাগুলো ধরো আছে সাপোজ, এখন আপনি চাচ্ছেন এই লেখাগুলোর ভেতরে হবে, তাই তো, জায়গায়। এখন এটার আপনি ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে দেখেন, এখন দেখেন এই যে টাইপ করা যাবে এখানে, দেখেছেন? টাইপ করা যাবে না এখন। এখন জাস্ট এখান থেকে এগুলো সব ধরবেন, ধরার পরে এই তার আগে হলো এটার কপি করে নিতে হবে। এটার কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। কপি করার পরে এখানে আসবেন, এখানে এসে এইটারে ধরবেন সব, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট। মানে এই লেখাগুলো সব এখানে পেস্ট হয়ে গেল। ওইখানে তো লেখা নাই। হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো লেখা নাই। এখানে লেখা নাই। আপনার ওই ইয়ের ভিতরে লেখা নাই। কিসের ভিতরে? আমি বাইরে থেকে একটা কপি পেস্ট করে ভিতরে বাইরের থেকে লেখা কপি পেস্ট করা যায় না ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর বাইরেরটা হলো, এই ইলাস্ট্রেটরের ফন্টগুলো আলাদা, এগুলো আপনার বাইরের থেকে কপি করা যায় না। এখানে ইংলিশ ইংলিশ ফন্টগুলো কপি করতে পারেন, কিন্তু বাংলাটা পারবেন না। ইংলিশটা আপনি জাস্ট এখান থেকেই দেখেন, আমি এখান থেকে গুগলের থেকে আমি একটা ছবি নিই। সাপোজ এই যে এই লেখাটা এখানে এসে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এটাতে ধরবেন, ক্রোমের থেকে এসে কন্ট্রোল সি দিয়ে ধরবেন। এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ইলাস্ট্রেটরে এসে আপনার এই যে টেক্সট টুলটা নেবেন, একটা ক্লিক দেবেন, দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে এখন আপনি এটা কন্ট্রোল সি দিয়ে, এখানে অনেকগুলো লেখা যদি হয় তাহলে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে বসাতে পারবেন। আস্তে আস্তে বুঝতে পারবেন, এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। তো এরিয়া টুল টাইপ টুলের কাজ বুঝতে পারছেন? স্যার, হ্যাঁ, আপনি হচ্ছে ওইতে স্টার্টটা মানে একাধিক ইয়ে করছেন। ওটা এস- শর্ট
এই স্টেটটারে আপনার এই কপি করবেন কিভাবে, একটা থেকে আর একটা কপি করবেন কিভাবে তাহলে, এক্ষেত্রে একাধিক layer বানাই এই যেগুলো নিলাম আমি এখানে স্টেটটা নেবেন, একটা ক্লিক দেবেন, দিয়ে এখানে কত উঠেছে 0.29 না, এখানে যদি আপনি 100 পয়েন্ট দেন তাহলে এখানে 100 পয়েন্ট নিয়ে একটা ইয়ে তৈরি হবে। এই মানে কিবোর্ড থেকে হচ্ছে মাউস ব্যবহার না করে কিবোর্ড দিয়ে আবার কমান্ড করতে হয়। কমান্ড দিয়ে, এখানে স্টারের কমান্ড, কোনো কমান্ড নেই এখানে দেখেন, যেরকম ইলিপসের এল আছে, রেক্টেঙ্গেলের এম আছে, কিন্তু ওটা তো উপরে ওটা হচ্ছে কোনটা, হ্যাঁ এই যে এইটার কথা বলতেছেন, এটা তো আমি ইয়ে টুল দিয়ে নিছি, ল্যাসো টুল দিয়ে। এটা এই সাপোজ আমি একটা এখানে শেপ নিলাম, নেওয়ার পরে এখানে ল্যাসো টুলটা নিলাম, নিয়ে আমার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট না, এই যে বাইরেও অ্যাঙ্কর পয়েন্ট, ভেতরেও অ্যাঙ্কর পয়েন্ট, এখন এই ভেতরের অ্যাঙ্কর পয়েন্টের সব যদি আমি একসাথে ধরতে চাই তাহলে এখানে ল্যাসো টুল দিয়ে এর ওপর দিয়ে যাইতে হবে। এখন এর ওপর দিয়ে গেলে এর ভেতরে যতটুকু আমার ইয়ে আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে ধরে বাইরে বের করে আনতে পারবো। এই যে বুঝতে পারছেন, এটাই দেখাচ্ছে। এরিয়া টাইপ টুলের কাজ বুঝতে পারছেন, এটা আমার এখানে হচ্ছে না। এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল, এখানে একটা পলিগন, এটা ইয়ে নেন, পলিগন নেন, যে একটা সিম্পলি পলিগন নেন, নেওয়ার পরে আপনি আগে ফ্রন্টটা ঠিক করেন, এখানে টেক্সট টুলটা নিয়ে এখানে একটা ক্লিক দিয়ে এখানে ফ্রন্টের সাইজটা ঠিক করেন, এখানে 24 অথবা 25 দেন, মানে ফ্রন্টের ইয়েটা এরকম হবে। আমার শেপটা দেখেন আর ফ্রন্টটা দেখেন, এখন এই যে আমি শেপটা ধরবো, ধরার পরে এখানে এরিয়া টাইপ টুলটা নিব, নেওয়ার পরে জাস্ট এই পাথের উপরে একটা ক্লিক, কিন্তু এইখানে একটা সিগন্যাল দেখাচ্ছে। কিসের সিগন্যাল দেখাচ্ছে, এই যে এই যে টাইপ করে যাচ্ছে কিন্তু আমার এটা তো আমি দেখেন আমাদের যে এই এরিয়া টাইপ টুলটা দিয়ে হলো মানে যে কাজটা বেশি হয় সেই কাজটা আমি একটু দেখাই। এখানে ম্যাগাজিনে দেখবেন আপনার এরকম ধরনের কাজ আছে, এখানে আমি একটা ছবি আগে প্লেস করে নিই। এটা আপনাদের পড়া লাগবে না, আমি জাস্ট একটু দেখাচ্ছি যে কি কাজে এটা ব্যবহার হয়।
লেখাটা কি বাইরে থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, বাইরে থেকে নিয়ে এসেছি। এখন এই যে এরিয়া টাইপ টুলটা নিয়ে জাস্ট আপনার এই যে অনেক ম্যাগাজিনে দেখবেন যে এরকম ধরনের কাজ আছে, এই যে এই ঘোড়ার উপরে জাস্ট এরকম ভাবে মানে শেপের উপরে এইভাবে লেখা আছে, এটা আপনার কমন পাবেন। আপনার যেসব ওই ইংলিশ ম্যাগাজিন আছে না, ওইগুলোই আপনার দেখবেন যে এগুলো বেশি ইউজ হয় এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো আপনার ওই যে আমরা যেটা করছিলাম না ওয়ার্ড টেক্সট, এখানেও সেম করা যায় ওয়ার্ড টেক্সট। এই অবজেক্টের ভেতরে পাবেন, ওটা এখনো যায়নি ও পর্যন্ত। এই যে টেক্সট ওয়ার্ড দেখেছেন, টেক্সট ওয়ার্ডে মেক দিলে ওটা হয়ে যায়। ওটা আমরা আস্তে আস্তে যাবো না, এক্ষুনি যাওয়ার দরকার নেই। তো এই কাজে আমাদের এটা ব্যবহার হয় বেশি। এরপরে আছে পাথ, টাইপনে পাথ টুল। টাইপনে পাথ টুলটা কি? এখানে আমি একটা লাইন নিলাম অথবা একটা বাঁকা এই লাইনটা নিলাম, এখানে যে লাইনটা নিয়ে এখানে একটা বাঁকা ইয়ে করে নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়ে একটু বাঁকা নিলাম লাইনটা। এখন আমি চাচ্ছি যে আমার একটা লেখা এই এর ওপর দিয়ে হবে, মানে এই শেপ অনুযায়ী হবে গোল করে। তাহলে সেক্ষেত্রে কি করব, এখানে একটা টুল আছে টাইপ অনে পাথ টুল। টাইপ অনে পাথ টুলটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক দেবো, দিলে দেখবেন আমার ফন্টের সাইজটা অনেক ছোট, যার জন্য এটা পাই নাই। আমি ফন্টের সাইজটাকে ঠিক করে নিই, এখানে টাইপ টুলে গিয়ে একটা ক্লিক দিয়ে এখানে ফন্টের সাইজটা আমি একটু ঠিক করে নিই। 72 আছে, আমরা 72 বেশি দিব, 150 দিই। এখন আমি চাচ্ছি যে এই লেখাটা এই বরাবর গোল মতো হবে। তাহলে আমরা কি করলাম, যে একটা লাইন টুল নিলাম, লাইন টুলটা নিয়ে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে হালকা করে একটু কার্ভ কার্ভ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, উপরে কি করা আছে? আমি আরেকবার করে একটু দেখে দিলাম, এর একটু স্ট্রোক কালারটা দিলাম, নাহলে হারাই যাবে। এখন জাস্ট আমি এই যে টাইপ অন এ পাথ টুল এটা দিয়ে এর পাথের উপরে একটা ক্লিক দেবো, দিলে দেখেন যে এখানে যখন আপনি লিখবেন তখন এই লেখাগুলো এই মানে শেপ অনুযায়ী পাকা হবে। এই যে। এরপরে আপনি এই যে কি বলে সিলেকশন টুলটা দিয়ে এইটারে এই বরাবর নিয়ে আসতে পারবেন, আরো ঘোরায় নিয়ে আসতে পারবেন আর কি। এটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, টাইপ অনে পাথ টুলের কাজ। এখানে আমি একটা ক্লিক করার পরে এর যে অ্যাঙ্কর আছে, এই যে অ্যাঙ্করটা ধরে আমি এই পাশে নিয়ে আসতে পারবো। শুধু লেখাগুলো আসতেছে না শুধু লেখা আসতেছে না, মাঝে মাঝে একটু ঝামেলা হয়। মানে মিডিল করতে গেলে ওই বিষয়টা এই যে এইভাবে করে নিতে পারবেন না, মানে পিছনেরটা ধরতে হবে, সামনেরটা নিচ্ছে না। এই যে জাস্ট পেছনেরটা ধরে পেছনেরটা ধরে টান দেবেন। বিছানাটা ধরলে তখন আর দাগ পিছনেরটা না, এই যে আপনার মাঝখানেরটা মাঝখানেরটা ধরবেন, পিছনেরটা
পিছনেরটা বলতে এখানে তিনটে থাকবে, একটা ফার্স্টে, একটা মাঝখানে, একটা লাস্টে। মাঝখানেরটা ধরলে কাজ হবে। এটা নিয়ে একটু দেখেন, দেখলে আরো বুঝতে পারবেন ভালোভাবে।
তাদের নিচ দিয়ে এটা তো উপরে, তারপরে উল্টো হয়ে গেছে। এই যে লেখাটা আছে, যেভাবে আছে, তাকে হাতের উপরে মানে নিচে অবজেক্টের ভিতরে যাই চলে যাবেন আজকে এমনিও শেষ আর কিছু আজকে এই কিছু থাকবে কিছু পড়ানো আছে হ্যাঁ। আচ্ছা আর অল্প দুই একটা টুল দেখাবো বেশি কিছু না এখানে আছে লাইন এরপরে টেক্সট টুলের পরে দেখেন যে লাইন সেগমেন্ট টুল আছে লাইন সেগমেন্ট টুল তো সবাই করেছেন জাস্ট আমি চাপ দিয়ে একটা এভাবে একটা লাইন নিতে পারবো লাইন নিয়ে এর একটা আমি স্ট্রোক কালার দিতে পারবো এই যে মানে একটা দাগ আর কি এরপরে আছে আর্ক টুল আর্ক টুলটা আমাদের কোনো কাজে লাগে না অবশ্য জাস্ট এইভাবে আপনি একটা ইয়ে রাউন্ডেড ইয়ে করতে পারবেন বাঁকা বাঁকা লাইন বাঁকা লাইন এরপরে স্পেরাল টুল স্পেরাল টুলটা আমাদের লাগে না এটা হলো কার্ভ হয় আর কি
এখানে দেখেন এইভাবে আপনি স্পেয়ার টুল দিয়ে এইভাবে কার্ভ করে আগাতে পারবেন। এটা কন্ট্রোল চাপ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা দেখেন মধ্যবর্তী একটা গ্যাপ হচ্ছে, দেখেছেন? এটা আপনি কন্ট্রোল চাপ দিয়ে তারপরে করতে পারবেন। যখন কন্ট্রোল চাপ দিয়ে আপনি আহ, টান দেবেন তখন দেখবেন যে একটু বেশি ছাড়া, মানে ছাড়া যাবে। আর যখন আপনি কন্ট্রোল চাপ দিয়ে একটুখানি ভেতরে দিবেন তখন দেখবেন যে এটা আপনার ছাড়াবে না। কন্ট্রোল চাপ দিয়ে একটুখানি দেখেন তাহলে বুঝতে পারবেন। স্প্যানার টুলটা নিয়ে জাস্ট আপনি এখানে আঁকাবেন আগে, আঁকানোর পরে তারপরে কন্ট্রোল চাপ দেবেন। এখানে আমি আগে আঁকায় নিলাম, আঁকানোর পরে তারপরে কন্ট্রোল চাপ দিলাম। এখানে দেখেন আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো কিন্তু কন্ট্রোল চাপ দিলাম। সিভিটি দাও করছে এটা পিছনে ছিল রুমে সিভিটি দাও না পিছনে রুমে রাখতে করছে। এখানে দেখবেন কালো ডয়ারে এই কালো ব্যাগে চাবি আছে, ওই ব্যাগেতে চাবি না, পিছনে রুমে কালো ওটা ইয়েতে রাখলে হবে না? কেন? কেউ নেই নিচে? নিচে কেউ নেই? এই টুলটা শেষ। যান। তাহলে কি এটা বুঝতে পারছেন? এরপর আছে রেক্টেঙ্গেল গ্রিড টুল। জাস্ট এখান থেকে আপনি রেক্টেঙ্গেল গ্রিড করতে পারবেন। এটা অনেক সময় আমাদের ওই যে লোগো আঁকানোর সময় এটা বেশিরভাগ কাজে লাগে। দেখবেন যে ফ্রন্টের আমরা যে লোগোগুলো আঁকাই, যে ফ্রন্ট দিয়ে যে লোগোগুলো আঁকাই, এখানে রেক্টেঙ্গেল নিয়ে আমি সাপোজ এ লিখবো এখন, কিংবা এম লিখবো, তাহলে এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে, সরি, আমাদের যে শেপ বিল্ডার টুলটা আছে, শেপ বিল্ডার টুলটা নিয়ে জাস্ট এইভাবে এইভাবে বিভিন্ন রকমের শেপ আঁকানো যায়। অথবা টেবিল আঁকানো যায়। এগুলো আমাদের ডিজাইনের ততটা কাজে লাগে না, লোগোর সময় মাঝে মাঝে একটু কাজে লাগে। এরপরে আছে পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল দিয়ে আপনারা সিগনেচার করতে পারবেন। এখানে যেরকম মানে আপনারা ইচ্ছা মতো এখানে কলম দিয়ে যেভাবে লেখে আর কি, এভাবে আপনি সিগনেচার করতে পারবেন আপনি। আর এটা যদি আরো স্মুথ করতে চান, মানে এর দেখেন এর লেখাগুলো একটু স্মুথ না, এর যদি আরো একটু স্মুথ করতে চান এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এখানে ফেডালিটিটা আপনার পুরো স্মুথ দিয়ে দিতে হবে। স্মুথ দিয়ে এখানে ওকে দিতে হবে। দেওয়ার পরে আপনি লিখবেন, দেখবেন যে আরো স্মুথ হবে। এসব পাই। হ্যাঁ, ছুটি দিয়ে দেবো, তাই বলছে ছুটি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন? এরপর আছে বোল্ড ব্রাশ টুল। এখন আমি এখানে বোল্ড ব্রাশ টুল দেখানোর জন্য আমি একটা টেক্সট নিই এখানে। এখন আপনি চাচ্ছেন যে এই যে এর মধ্যবর্তী যে স্থানটা আছে, এই যে ভেতরে যে স্থানটা আছে, এটা আমার আরেকটা কালার হবে। তো এখানে আপনি এই যে বোল্ড টুলটা, বোল্ড ব্রাশ টুলটা নিতে পারেন। এই যে বোল্ড ব্রাশ টুলটা নিয়ে জাস্ট এর উপরে
এইভাবে ড্র্যাগ করে দেবেন, এটার সাইজ একটু বাড়ায় নেবেন। সাইজ বাড়ানোর জন্য ডবল ক্লিক, এখানে দেখবেন সাইজ আছে, সাইজটা একটু বাড়ায় নেবেন। ফিডেলিটিটা এটারও স্মুথ। ওকে, এখানে আপনি কালার দিতে পারেন, অথবা আপনি যদি কালোর জায়গায় অন্য কোনো কালার দিতে চান, যেমন এটার আমি হলুদ কালার দিই, এখানে ভেতরে কালো কালার দিব, সেক্ষেত্রে বোল্ড ব্রাশ টুলটা নিয়ে এখানে আমি কালো কালার দিব। স্ট্রোকে দেবেন, স্ট্রোক কালারটা স্ট্রোকে হবে, জাস্ট এইভাবে দিয়ে দেবেন। এখন এটা কি হচ্ছে, এটা উপরে হচ্ছে না, তাহলে এই যে আমি যখন এই যে ফ্রন্টটারে অ্যারেঞ্জ করে বিং টু ফ্রন্টে আনবো, তখন দেখেন এর ভেতরে কালো হয়ে গেছে। মানে এরকম ভাবে শেপের, মানে বিভিন্ন শেপের তলায় কালার দেওয়ার জন্য এটা ব্যবহার হয়, তাছাড়া আর কোনো ততটা ব্যবহার নেই এর। বুঝতে পারতেছেন এটা নাকি? বুঝতে পারছি। কালকের থেকে আস্তে আস্তে আমরা লোগোর দিকে যাবো।